আমরা পড়া শুরু করে দেই। আমাদের পড়ার কথা ছিল বল অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো বোর্ডে অনেক সময় আসছে আর কি। আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এগুলো উত্তর করতে পারো কিনা, লিখে ফেলবা। ওকে, প্রথম প্রশ্ন দুইটা। দেখো তো লিখে ফেলতে পারো কিনা প্রশ্নগুলো। প্রথমে জড়তা সম্পর্কিত একটা প্রশ্ন। সুইচ অফ করার সাথে সাথেই ফ্যান থেমে যায় না কেন? আমাদের মাথার উপর যে ফ্যান ঘুরতে থাকে, সুইচ অফ করলে কেন থেমে যায় না? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, এটা 1 নম্বর দিই। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, ও আচ্ছা, মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে, মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে কার জড়তা বেশি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নগুলো লিখে ফেলো সবাই, দেখো উত্তর করতে পারো কিনা। শেষের দিকে আমি উত্তরগুলো বলে দিব যদি না পারো। এরকম 10টা বা এর বেশি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, সুইচ অফ করার সাথে সাথে ফ্যান থেমে যায় না কেন? 2 নম্বর প্রশ্ন, মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে কার জড়তা বেশি? ওকে, এখানে 2টা প্রশ্ন গেল। এটা হচ্ছে জড়তা সম্পর্কিত। এবার 3 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে ভরবেগ সম্পর্কিত। এটা হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? 1 নম্বর প্রশ্ন, এখানে ভরবেগের 1 নম্বর প্রশ্ন। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পেছনে আসে কেন? বন্দুক থেকে যখন আমরা গুলি ছুড়ি, দেখা যায় যে বন্দুকটা পেছনের দিকে ধাক্কা দিচ্ছে। এটা কেন দেয় আর কি? লিখে উত্তর করার চেষ্টা করো। প্রশ্নগুলো আগে লিখো। 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পেছনে আসে কেন? তারপরে প্রশ্নটা দ্বিতীয় সূত্র সম্পর্কিত, বল সম্পর্কিত। এখানে বলা হয়েছে যে 10 নিউটন বা 10⁵ নিউটন বলতে কি বুঝো? 5 নম্বর, 10 নিউটন বা 10⁵ নিউটন বলতে কি বুঝো? এটা পারলে এটা পারবা। তারপর 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, ভিন্ন ভরের বস্তুর উপর একই মানে বল ক্রিয়া করলে সরণ ভিন্ন হয় কেন? মানে একটা ভারী বস্তু, একটা হালকা বস্তু, দুইটাতে একই বল প্রয়োগ করছি, 10 নিউটন মনে করো, তাহলে দুইটার ক্ষেত্রে সরণ ভিন্ন হয় কেন? একটা অল্প সরে গেছে, আরেকটা বেশি সরে গেছে, কেন? ওকে, এখন স্যার 1 মিনিট, লেখা হয়নি। আচ্ছা, স্যার হয়ে গেছে। ওকে। তারপরের প্রশ্নটা ক্রিয়া প্রতিক্রিয়া বা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কিত।
সেটা হচ্ছে বালু বা কাদাতে হাঁটা কষ্টকর কেন? এটা কয় নাম্বার হবে? 7 নাম্বার মনে হয়, নাম্বার দিয়ে নাও। জি স্যার 7 নম্বর। আচ্ছা, বালু বা কাদাতে হাঁটা কষ্টকর কেন? ওকে, তারপরে লাস্ট টপিক, এখানে অনেকগুলো প্রশ্ন ঘর্ষণ সম্পর্কিত প্রশ্ন। 1 নাম্বারটা হচ্ছে সাবান হাতে কল খোলা কষ্টকর। কল বলতে যে আমাদের পানির যে কলগুলো, ট্যাপ, এটা খোলা কষ্টকর কেন, ব্যাখ্যা করতে বলছে। 2 নম্বর ঘর্ষণ বল সৃষ্টির কারণ লিখো। ঘর্ষণ যে সৃষ্টি হচ্ছে, আমরা যে বিভিন্ন সময় ঘর্ষণ অনুভব করতেছি, এটা সৃষ্টির কারণ কি। 4 নম্বর জুতার তলায় খাঁজ কাটা থাকে কেন? আমরা যে জুতা ব্যবহার করি, এই জুতার নিচে উঁচু নিচু কেন থাকে? 4 নম্বর গতির উপর ঘর্ষণের প্রভাব ব্যাখ্যা করো। মানে ঘর্ষণের কারণে গতির কি ধরনের পরিবর্তন হয় সেটা একটু জানতে চাইছে। আর সবার শেষে একটা ওজন সম্পর্কিত, ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয় কেন? মানে ভর 10 কেজি কিন্তু ওজন দেখা যায় 50 নিউটন, 49 নিউটন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন? এটা ব্যাখ্যা করতে বলছে। স্যার কোশ্চেন গুলো কত মার্কের? এগুলো অনুধাবনমূলক প্রশ্ন, সবগুলি 2 মার্কস। তোমরা জানো বোর্ডে অনুধাবনমূলক যে প্রশ্নটা আসে সেটা 2 মার্কস, জ্ঞানমূলক 1 মার্কস। ওকে, প্রশ্ন শেষ। এখন তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম, যে যতগুলো অ্যান্সার করতে পারো একটু টুকে রাখো, আমি জিজ্ঞাসা করব কে কতগুলো পারছো। 5 মিনিট। কেউ কোনোটা তুলতে পারো না এরকম হইলে আমি ওখানে যাই। যারা এইমাত্র জয়েন করছো তাহলে প্রথম দিকে একটু দেখাই প্রশ্নগুলো। যারা সব তুলে ফেলছো তারা উত্তর করার চেষ্টা করো। যারা এইমাত্র জয়েন করছো, প্রথম আমাদের প্রশ্ন ছিল, আজকে আমরা অনুধাবনমূলক প্রশ্ন পড়তেছি বল অধ্যায় থেকে। যারা প্রশ্ন তুলে ফেলছো উত্তর করো। যারা এইমাত্র জয়েন করছো তাদের জন্য আবার দেখাচ্ছি, আমাদের অনুধাবনমূলক প্রশ্নের 2টা প্রশ্ন ছিল শুরুতে। এটা জড়তা সম্পর্কিত, যে সুইচ অফ করার সাথে সাথে ফ্যান অফ হয়ে যায় না কেন, ফ্যান থেমে যায় না কেন, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল মাইক্রো বাস ও ট্রাকের মধ্যে কার জড়তা বেশি, এটা ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন। তারপরে আমাদের প্রশ্ন ছিল এডিট করতে পারতেছি না, ভরবেগ সম্পর্কিত, যে 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো। আগে এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসতো। ভরবেগের দ্বিতীয় প্রশ্ন ছিল বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পেছনের দিকে আসে কেন? বন্দুকটি আমাদেরকে ধাক্কা দেয়, আমরা যখন গুলি ছুড়ি বন্দুক উল্টা দিকে ধাক্কা দেয় কেন? তারপরে ছিল 10 নিউটন বা 10⁵ নিউটন বলতে কি বুঝো। ভিন্ন ভরের বস্তুর উপর একই মানে বল ক্রিয়া করলে সরণ ভিন্ন হয় কেন? মানে ভারী বস্তু আর হালকা বস্তুর মধ্যে একই বল যদি প্রয়োগ করো, ধাক্কা দাও, তাহলে দেখা যাবে হালকা বস্তুটা, মানে বাস্তবে আমরা দেখি হালকা বস্তুটা অনেক দূরে সরে গেছে, সরণ অনেক হয়েছে, কিন্তু ভারী বস্তুটা অল্প দূরে গিয়ে থেমে গেছে বা সরণ অল্প হয়েছে। এটার কারণটা কি?
তারপরে ক্রিয়া প্রতিক্রিয়া বা তৃতীয় সূত্র হচ্ছে বালু বা কাদাতে হাঁটা কষ্টকর কেন। তারপর ছিল ঘর্ষণের প্রশ্ন, সাবান হাতে কল খোলা কষ্টকর কেন। আমাদের যে পানির কল আছে যেগুলো ঘুরাইতে হয়, সাবান হাতে লাগানো থাকলে আমরা ঘুরাইতে পারি না। ঘর্ষণ বল সৃষ্টির কারণ লিখো। জুতার তলায় খাঁজ কাটা থাকে কেন। গতির উপর ঘর্ষণের প্রভাব। ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়, ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্নই। আচ্ছা, কারো শেষ হয়ে গেলে বলতে পারো, আমরা শুনি তোমার কাছ থেকে। 5টা শেষ হয়ে গেল, শুনি। আচ্ছা, অনেক সময় দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটার উত্তর কেউ জানো? সুইচ অফ করার পরেও ফ্যান থেমে যায় না কেন? স্যার আমি বলি। ফাবিহা, হ্যাঁ বলো। স্যার যখন ফ্যানের সুইচটা অন করা হয় তখন ফ্যানটা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যায়। তো তখন হচ্ছে সে গতিশীল থাকে। ফ্যানটার সুইচ বন্ধ করে দেওয়ার সময় সে সাথে সাথে বন্ধ, মানে সুইচ অফ করার পর সাথে সাথে ফ্যানটা থেমে যায় না। এই কারণ হচ্ছে সে গতিশীল ছিল এবং তার জড়তা ছিল গতি জড়তা। মানে এর কারণে সে হচ্ছে থেমে, ফ্যানটার সাথে সাথে থেমে যায় না, একটু সময় পর থামে গতি জড়তার কারণে। হ্যাঁ, এটাই মূল কথা, যে তুমি যখন এই প্রশ্নটা উত্তর করবা, এই নাজাস যে খুব সুন্দর করে বলছে, প্রশ্নের উত্তরটা যখন করবা তখন অবশ্যই বলবা যে গতি জড়তার কারণে থেমে যায় না। এই শব্দটা বলতে হবে যে আমরা যখন সুইচটাকে অফ করলাম, এর আগে বস্তুটা কিরকম ছিল? গতিশীল ছিল। গতিশীল বস্তুর মধ্যে গতি জড়তা কাজ করে। গতিশীল ছিল, ফ্যানটা গতিশীল ছিল। গতিশীল বস্তুর মধ্যে গতি জড়তা কাজ করে। গতি জড়তা কাজ করে মানে সে গতিশীল থাকতে চায়। গতি জড়তা বলতে গতিশীল থাকতে চায়। তো যখন আমরা সুইচ অফ করছি তখনই সে থামবে না, কারণ সে গতি জড়তার মধ্যে আছে। তো আমরা জানি ফ্যানের ভেতরে বিয়ারিং আছে। বিয়ারিং আছে, ওই বিয়ারিং এর কারণে কিছুক্ষণ আরো ঘুরতে থাকে, ঘর্ষণ করতে করতে শেষ পর্যন্ত থেমে যায়।
বিয়ারিং এর সাথে ঘর্ষণ হইতে হইতে শেষ পর্যন্ত থেমে যায়, ঘর্ষণ হতে হতে থামে, কিন্তু সঙ্গে সঙ্গে থামে না কেন? ফ্যানের মধ্যে গতি জড়তা কাজ করে। ওকে, তাহলে আমরা এটাই লিখবো পরীক্ষায় যে ফ্যানটা যেহেতু গতিশীল ছিল এই জন্য সুইচ অফ করার সাথে সাথে গতি জড়তার কারণে কিছুক্ষণ ফ্যানটা চলতে থাকে। ওকে ওকে, এটুক লিখলে তুমি 2 মার্কস পেয়ে যাবা। তোমার প্রথমে বলতে হবে গতি জড়তা মধ্যে ছিল, তারপর হলো গতি জড়তায় থাকলে থামতে কিছুক্ষণ সময় লাগে, এই কথাটা বলবো। 2টা পয়েন্ট দিলে 2 মার্কস শেষ। যেভাবে বলো অত বুঝায় না বললে হবে। 2 নম্বর প্রশ্নটা কি? মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে কার জড়তা বেশি? কে বলতে পারবে এটা? এটা আমি বলি। হ্যাঁ, না যা বলো। স্যার মাইক্রোবাস আর ট্রাকের মধ্যে ট্রাকের ভর বেশি, আর জড়তার সাথে ভরের একটা সম্পর্ক আছে, যে যার ভর বেশি তার জড়তা বেশি, তাই ট্রাকের জড়তা বেশি। ওকে, খুব সুন্দর করে বলছে। তোমরা তাহলে ওর কথাটাই লিখে নাও যে মাইক্রোবাস আর ট্রাকের মধ্যে ট্রাকের জড়তা বেশি। এর কারণ হিসেবে বলবা, প্রথমে বলবা যে ট্রাকের জড়তা বেশি। কারণ হিসেবে বলবা যে সাধারণত ট্রাক মাইক্রোবাসের তুলনায় অনেক বেশি ভারী হয়, আর জড়তা ভরের সমানুপাতিক। জড়তা ভরের সমানুপাতিক। জড়তা ভরের সমানুপাতিক। ভরের সমানুপাতিক। সমানুপাতিক মানে যদি ভর বাড়ে জড়তাও বাড়বে, সমানুপাতিক। যেহেতু ট্রাকের ভর বেশি এই জন্য ট্রাকের জড়তা বেশি। ট্রাকের জড়তা বেশি। ওকে, এই কথাটা লিখবা। প্রথমে লিখবা ট্রাকের জড়তা বেশি, তারপরে কারণ বলে দিবা। ঠিক আছে, 2 পয়েন্ট 2 মার্কস। ওকে, আমরা তাহলে প্রশ্নটা আবার দেখি। এরপরে প্রশ্নটা কি ছিল? এরপরের প্রশ্ন ছিল ভরবেগ সম্পর্কিত। 2টা প্রশ্নই ছিল ভরবেগ সম্পর্কিত। আগে এই ধরনের প্রশ্ন বেশি আসতো, এরকম সংখ্যা দিয়ে প্রশ্ন আগে বেশি আসতো, এখন আবার আসা শুরু হয়েছে, মাঝখানে কিছুদিন আসে নাই। দেখো প্রশ্নটা কি, 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? একক দেখে উত্তরটা করে ফেলতে হবে। কেউ কি বলতে পারবা এটা কিভাবে উত্তর হবে? আচ্ছা, আমি তোমাদের হেল্প করতেছি। আমাদের 10 কেজি মিটার পার সেকেন্ড দেখে বুঝে ফেলতে হবে যে এটা ভরবেগ। কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের একক, এটা আমরা জানি। তাহলে 10 কেজি মিটার পার সেকেন্ড, 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝায়? বলতে আমাদের বুঝাচ্ছে, আমরা জানি ভরবেগ P = mv। m হচ্ছে বস্তুর ভর, v হচ্ছে বস্তুর বেগ। তার মানে হচ্ছে কোন একটা বস্তু ওর ভর আর ওই বস্তুটার বেগের গুণফল হবে 10। বলতে বোঝায়, আমরা যে কোনো ভাবে হিসাবটা করতে পারি, বলতে বোঝায় 1 কেজি ভর, 1 কেজি ভরের বস্তুর বেগ, ভরের বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড, বা 1 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এভাবে বললে হবে। ওটা একটু সুন্দর শোনা যায়। 1 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে গুণফল হয়ে যাবে 10 কেজি মিটার পার সেকেন্ড। 1 আর 10 গুণ করলে 10 কেজি মিটার পার সেকেন্ড হবে। এরকম প্রশ্ন আমাদের আসবে। এখন যদি কেউ বলে যে 10 কেজি আমি দিব, 1 কেজি না দিয়ে 10 কেজি দিব,
তাহলে বেগের ক্ষেত্রে 1 দিতে হবে যেন ফলাফল 10 হয়। আবার যদি কেউ বলে যে না আমি এটাও দিব না, নিজের মতো করে দিব, এখানে দিবে হচ্ছে 2 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ওকে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 হইলেই হইলো, 10 বানাইতে পারলেই হইলো। তোমরা সাধারণত এরকম করতে যাবা না, যেটা সহজ হয় তাড়াতাড়ি ওটা করে দিবা। এখন তোমাদের যে আরেকটা প্রশ্ন দিছিলাম ওইটার উত্তরটা দেখি পারো কিনা। এখন বলবা যে 10⁵ যদি আমি দিতাম কেজি মিটার পার সেকেন্ড, এটা অন্য জায়গায় দিছি, এটা যদি হইতো তাহলে কি উত্তর হইতো? এত বলতে কি বুঝো? একটা বস্তু ভর আর বেগের গুণফল 10⁵ হইতে হবে। তাহলে আমি এটাকে কিভাবে উত্তর করতে পারি যে 10⁵ কেজি ভরের বস্তু, 10⁵ কেজি এর বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 1 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে গুণফল করলে তো 10⁵ হবে। বা অন্য কোনো ভাবে গুণফল তুমি দেখাইতে পারলেই ওকে, ঠিক আছে, সহজ। ওকে, এবার তাহলে আমরা আরো কিছু প্রশ্ন আছে ওইগুলো দেখি। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পেছনে আসে কেন? বন্দুক থেকে যখন আমরা গুলি ছুড়ি বন্দুকটা পেছনের দিকে ধাক্কা দেয়, এটা কেন? এটা কিন্তু প্রায়ই আসবে। কেউ কি বলবা? উত্তর জানা আছে? স্যার আমি বলি। স্যার হ্যাঁ বলো। স্যার এটা হয়েছে ভরবেগের সংরক্ষণশীলতার কারণে। আচ্ছা, আরেক লাইন বলতে হবে। নাজাক। স্যার বন্দুক থেকে হ্যাঁ, গুলি ছোড়ার আগে বন্দুক এবং গুলি দুটাই ছিল স্থির অবস্থায়। তারপর যখন বন্দুক থেকে গুলিটা ছোড়া হলো তখন গুলি ছোড়ার পর সেখানে কিছু ভরবেগ উৎপন্ন হয়েছে। আর ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী মানে আগে এবং পরে সমষ্টি দুটো এক হতে হয়, যার কারণে বন্দুকেও কিছু ভরবেগ উৎপন্ন হয়েছে। স্যার আমার মনে হয়েছে এরকমই হবে। ওকে, খুব সুন্দর হয়েছে। তো এই ঘটনাটা ঘটে মানে বন্দুকটা পেছনের দিকে ধাক্কা দেয় ভরবেগের সংরক্ষণশীলতার কারণে। ভরবেগের সংরক্ষণশীলতা, তো ভরবেগের সংরক্ষণশীলতা বলতে কি বোঝায়? ঘটনার আগের ভরবেগ আর পরের ভরবেগ, আগে যে ভরবেগ আর পরের যে ভরবেগ সমান হতে হবে। এখন ঘটনার আগে যখন ভরবেগ হিসাব করবো আমরা, তখন বন্দুক আর গুলি দুইটাই স্থির ছিল। তার মানে কি, বেগ যেহেতু শূন্য দুইটাই, বন্দুকও স্থির ছিল, গুলিও স্থির ছিল, তাহলে দুইটারই ভরবেগ শূন্য। আর যখন গুলি ছোড়া হয়েছে তখন কি হয়ে গেছে, বন্দুকের গুলিটা সামনের দিকে চলে গেছে, তাহলে মনে করো যে 10 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ডান দিকে গুলির জন্য ভরবেগ। তাহলে বন্দুকের জন্য কি হতে হবে, পেছনের দিকে হতে হবে 10 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তা না হলে তো শূন্য হবে না। আমরা জানি যদি ডান দিকে প্লাস হয় তাহলে বাম দিকে মাইনাস হবে। এই জন্য গুলি যখন সামনের দিকে যায় আমাদের বন্দুকটা পেছনের দিকে ধাক্কা দেয় ভরবেগের সংরক্ষণশীলতাকে ঠিক রাখার জন্য, ভরবেগকে শূন্য রাখার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা এরকম হবে, উত্তরটা এরকম হবে, ভরবেগের সংরক্ষণশীলতার জন্য বন্দুক পেছনের দিকে আসে। আমরা জানি গুলি ছোড়ার আগে ভরবেগ শূন্য থাকে, কারণ গুলি আর বন্দুক দুইটারই বেগ শূন্য থাকে, এই জন্য গুলি ছোড়ার আগে ভরবেগের সমষ্টি শূন্য। পরে যেহেতু গুলিটা সামনের দিকে যায়, তো সামনের দিকে কিছুটা ভরবেগ প্রাপ্ত হয়, তো এটাকে শূন্য করার জন্য বন্দুককে পেছনের দিকে
আসতে হয়। ঠিক আছে, ওকে। এটা খুবই টিচারদের খুব পছন্দের প্রশ্ন, বারবার তোমার সম্মুখীন হতে হবে। এরপরে আমাদের কি ছিল, বল 10 নিউটন বলতে কি বুঝো, এটা পারবা তোমরা? F = m এর সমীকরণ থেকে উত্তর করে ফেলো। 10 নিউটন বলতে কি বুঝো? আচ্ছা, আমরা নিউটন কখন পাবো? যখন কোনো জায়গায় বল নির্ণয় করব, F = ma নির্ণয় করব, তাই না? F = ma নির্ণয় করব, তখন একক আসবে নিউটন। তাহলে আমাদেরকে বলছে যে 10 নিউটন বলতে কি বুঝো? 10 নিউটন মানে কোনো একটা বস্তুর ভর আর তার ত্বরণের গুণফল 10 হইতে হবে। আমি কি বলবো তাহলে, যে 1 কেজি ভরের বা 10 কেজি লিখি, 10 কেজি ভরের বস্তুর ত্বরণ যদি 1 মিটার/সেকেন্ড স্কয়ার হয়, তাকে 10 নিউটন বলে। 10 কেজি ভরের বস্তুর ত্বরণ যদি 1 মিটার/সেকেন্ড স্কয়ার হয়, তাকে 10 নিউটন বলে। উল্টাও বলতে পারো তুমি, 1 কেজি ভরের বস্তুর ত্বরণ যদি 10 মিটার/সেকেন্ড স্কয়ার হয়, তাহলে তাকেও 10 নিউটন বলে, বলে দিলেই হবে। ঠিক আছে, 2 মার্কস পেয়ে যাবে। ওকে, যারা 10 নিউটন পারবে তারা 10⁵ নিউটনও পারবে। আচ্ছা, এটা হচ্ছে আমার খুব, আমি এই প্রশ্নটা আগে দেখি নাই, কালকে তোমাদেরকে যখন পড়ানোর প্ল্যান করলাম তখন মনে হলো যে এই প্রশ্নটা তো সুন্দর। এটা বোর্ডের প্রশ্ন। দেখো তো, ভিন্ন ভরের বস্তুর উপর একই মানের বল ক্রিয়া করলে সরণ ভিন্ন হয় কেন? ভিন্ন ভরের বস্তুর উপর একই মানের বল ক্রিয়া করলে সরণ ভিন্ন হয় কেন? কেউ বলতে পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। মনে করো আমাদের কাছে দুইটা বস্তু আছে, একটা অনেক ভারী আর একটা অনেক হালকা। আমরা আমাদের এখানে আমরা ভারী বস্তু হচ্ছে 10 কেজি, বেশি ভারীতে গেলাম না, আর একটা হচ্ছে 1 কেজি ধরো। এখন যদি আমরা একই মানের বল প্রয়োগ করি দুইটা বস্তুতে, মনে করো 10 নিউটন বল প্রয়োগ করলাম, দুইটা বস্তুতে 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে ত্বরণের মান কি হবে? A = F/m। F এর মান তো 10, m এর মান হচ্ছে 10, তাহলে ত্বরণের মান হবে 1 মিটার/সেকেন্ড স্কয়ার। আর 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে ত্বরণের মান কত হবে? 10/1। এখানে হয়ে যাবে অনেক বেশি, 10 মিটার/সেকেন্ড স্কয়ার। যেহেতু হালকা বস্তুর ত্বরণ অনেক বেশি হবে, ত্বরণ অনেক বেশি হবে মানে কি, প্রতি সেকেন্ডে অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে। ভারী বস্তুটা প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করবে, আর দ্বিতীয় হালকা বস্তুটা 10 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো এই জন্য হালকা বস্তুর সরণ অনেক বেশি হবে। তো মূলত তোমার এই কারণটা বলতে হবে যে হালকা বস্তুর ত্বরণ বেশি হবে, এরকম বললে হবে না সরণ বেশি হবে হালকা বস্তু এই সেই, মূল কথা যে ত্বরণ বেশি হবে এটা বলে দিতে হবে। যদি কেউ ত্বরণ না বলে তাহলে কিন্তু নাম্বার পাবে না, যে হালকা বস্তুর ত্বরণ বেশি, একই বল প্রয়োগের ক্ষেত্রে হালকা বস্তুর ত্বরণ বেশি, এই কারণে হালকা বস্তুটা বেশি দূরত্ব অতিক্রম করবে, এটা কিন্তু বলতে হবে, না হলে নাম্বার পাবে না। ওকে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, স্যার আপনি কি আরেকবার বলবেন? আমি কিছু বুঝতে পারিনি, আপনার কথা শোনা যাচ্ছিল না। ও আচ্ছা, তা আমরা বলতেছিলাম যে দুইটা বস্তু, একটা ভারী বস্তু একটা হালকা বস্তু। এখানে আমরা একটা উদাহরণ হিসেবে নিয়েছিলাম একটা
একটা 10 কেজি, একটা 1 কেজি। তো 10 কেজি ভারী বস্তু, 1 কেজিটা হালকা বস্তু। একই বল প্রয়োগ করব। আমাদের প্রশ্ন ছিল দুইটা ভিন্ন ভরের বস্তুতে একই বল প্রয়োগ করলে সরণ ভিন্ন হবে। কারণটা বের করতেছি আমরা। তো 10 কেজি ভরের বস্তুতে যদি 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে ত্বরণের মান কত হবে? F/m। F তো 10 নিউটন, m হচ্ছে 10 কেজি, ভাগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তো ভারী বস্তুতে বস্তুর বেগের পরিবর্তন হবে প্রতি সেকেন্ডে 1 মিটার। আর 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে F 10 আর m তো 1। এখানে 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে ত্বরণ হয়ে যাবে 10। 10 কে 1 দিয়ে যদি ভাগ করি, ত্বরণ হয়ে যাচ্ছে 10। তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে এই বস্তুটার সরণের পরিমাণ 10 বেড়ে যাচ্ছে। বেগের পরিমাণ 10 বেড়ে যাওয়া মানে প্রতি সেকেন্ডে সে আগের তুলনায় আরো 10 মিটার বেশি দূরত্ব অতিক্রম করতেছে। তো দেখা যাচ্ছে যে হালকা বস্তুর ক্ষেত্রে ত্বরণের মান বেশি। ত্বরণের মান যদি বেশি হয়, তাহলে হালকা বস্তুটা বেশি দূরত্ব অতিক্রম করবে। মনে করো 1 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হলো, তাহলে দেখা যাবে যে প্রথম বস্তুর তুলনায় দ্বিতীয় বস্তুটা প্রায় 10 মিটার 9 মিটার দূরত্ব বেশি অতিক্রম করছে। তো কারণ হিসেবে বলবা যে যেহেতু দ্বিতীয় বস্তুটার ত্বরণ বেশি, একই বল প্রয়োগ করার পরেও দ্বিতীয় বস্তুটার ত্বরণ বেশি হওয়ার কারণে এটা বেশি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? ত্বরণ বের করে জি স্যার। দেখাবো। হ্যাঁ, ত্বরণ বের করে দেখাবো যে ত্বরণ বেশি হওয়ার কারণে বেশি দূরত্ব অতিক্রম করবে। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল যে বালু বা কাদাতে হাঁটা কষ্টকর কেন? বালু বা কাদাতে হাঁটা কষ্টকর কেন? আসলে আমরা যদি পানির উপর দিয়ে হাঁটতে চাই, হাঁটতে পারবো না, তাই না? মনে করো এখানে পানি আছে, তো পানির উপর দিয়ে যদি কেউ হাঁটতে চায়, পারবে? অবশ্যই পারবে না। কারণ হচ্ছে যে পানির মধ্যে পাটা ঢুকে যাবে, পানির মধ্যে পাটা ঢুকে যাবে। এর থেকে আমরা বুঝতে পারি যে আমরা যেখানে হাঁটতে চাই ওইখানে একটা শক্ত বস্তু থাকতে হবে, ওখানে একটা শক্ত বস্তু থাকতে হবে। যত শক্ত হবে তত হাঁটা সুবিধা হবে, তত হাঁটা সুবিধা হবে। তো এই শক্ত বস্তুটা কি করে? আসলে আমরা যখন পা দিয়ে নিচে চাপ দেই, তখন বস্তুটা আমাদের উপরের দিকে, পাকে উপরের দিকে ঠেলে ধরে। আমরা ক্রিয়া করি, আমরা যখন কোনো একটা ফ্লোরে বা কোনো একটা জায়গায় পা দিয়ে চাপ দেই, এটা হচ্ছে ক্রিয়া। আর ফ্লোর যে আমাদেরকে চাপ দিচ্ছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া। তো ক্রিয়া প্রতিক্রিয়া যখন সমান হয়, ক্রিয়া প্রতিক্রিয়া যখন সমান হয়, তখন আমরা সহজে হাঁটতে পারি। আর যখন কম হয়, বালির মধ্যে আমাদের পা ঢুকে যাচ্ছে, তার মানে প্রতিক্রিয়া কম হচ্ছে, পানির মধ্যে তো আরো ঢুকে যাচ্ছে, আমরা হাঁটতে পারবোই না। ঠিক আছে? তো তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে কি বলবো? যে বালিতে যখন আমরা হাঁটতে যাই, তখন বালি আমাদের পায়ের মধ্যে অল্প প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, এই কারণে আমাদের হাঁটা কষ্টকর মনে হয়। যখন কেউ যদি হেঁটে থাকো, তাহলে দেখবো যে বালির মধ্যে হাঁটা অনেক কঠিন। কাদার মধ্যে তো আরো কঠিন, কাদার মধ্যে তোমার পাটা বারবার ঢুকে যাচ্ছে, তুমি হাঁটতে পারবা না। ঠিক আছে? তাহলে প্রশ্নের উত্তরটা হবে বালি বা কাদা আমাদেরকে অল্প প্রতিক্রিয়া দেয়, অল্প প্রতিক্রিয়া বলে ধাক্কা দেয়, এই কারণে হাঁটাটা কষ্টকর। ওকে। ঘর্ষণ, সাবান হাতে কল খোলা কষ্টকর কেন? কে বলতে পারবা? কল খোলা বলতে কলটাকে চালু করা আর কি। আমাদের যেহেতু সময় কম, আমি বলে দিচ্ছি। সাবান হাতে যখন আমরা কল খুলতে যাই, তখন কি হয়ে যায়? হাত পিছল হওয়ার কারণে আমাদের হাত স্লিপ করে না? স্লিপ করার কারণে আমরা সহজে কলটাকে চালু করতে পারি না, মানে ঘর্ষণ বল কমে যায়। পিচ্ছিল বলবো না, বলবো যে ঘর্ষণ বল কমে যায়, এই কারণে সাবান হাতে কল চালু করা কষ্টকর। তো ঘর্ষণ বল সৃষ্টির কারণ লিখো। তো এই প্রশ্নের উত্তর কি লিখবা? তো ঘর্ষণ বল সৃষ্টির কারণ হচ্ছে যখন দুটো বস্তুর পৃষ্ঠকে আমরা দেখি, যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি, এমনিতে দেখলে মনে হয় সমান, কিন্তু যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি, দেখবো যে খাঁজ কাটা। তোমাদের বইতে সুন্দর একটা ছবি আছে। তো যখন
একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে থাকে, তখন একটা খাঁজ বা উঁচু নিচু আরেকটা উঁচু নিচুর মধ্যে ঢুকে যায়, এই কারণে ঘর্ষণ বল সৃষ্টি হয়। তোমাদের বইয়ে সুন্দর একটা ছবি দেওয়া আছে। তাহলে মূল কারণটা হচ্ছে আমরা যতই সূক্ষ্ম মনে করি না কেন আমাদের তলগুলো আসলে উঁচু নিচু। উঁচু নিচু হওয়ার কারণে একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে যখন চলতে থাকে তখন একটা খাঁজ আরেকটা খাঁজের মধ্যে ঢুকে যায়, একটা গর্ত আরেকটা গর্তের মধ্যে ঢুকে যায়। তো এই জন্য ঘর্ষণ বলের সৃষ্টি হয়। তো জুতার তলায় খাঁজ কাটা থাকে কেন? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা যখন চলতে যাই, যদি খাঁজ কাটা না থাকে, কোনোভাবে যদি আমরা পিছলে পড়ে যাই, তাহলে আর থামানোর কোনো উপায় থাকবো না। এই জন্য ঘর্ষণ বল সৃষ্টি করার জন্য, ইচ্ছা করে ঘর্ষণ বল সৃষ্টি করার জন্য জুতার তলায় খাঁজ কাটা থাকে। 4 নম্বর হচ্ছে গতির উপর ঘর্ষণের প্রভাব। আমরা একটা সূত্র লিখছিলাম, ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ, মনে আছে? ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইকুয়াল এম এ, যখন ঘর্ষণ বল কাজ করে। তো ঘর্ষণ বল যখন কাজ করবে, তো তখন আসলে প্রযুক্ত বল ক্যাপিটাল এফ থেকে ঘর্ষণ বলটা সবসময় বিয়োগ হইতে থাকে, মানে একটা বল নষ্ট হইতে থাকে। আমরা যে বল প্রয়োগ করতেছি এর মধ্যে থেকে ঘর্ষণ বলটা সবসময় নষ্ট হইতে থাকে। তো ঘর্ষণ বল যদি নষ্ট হয়ে যায়, গতি কমে যায়, ত্বরণ কমে যাবে। এফ থেকে যদি স্মল এফ বিয়োগ হয়ে যায়, তাহলে ত্বরণ কমে যাবে। তো গতির উপর ঘর্ষণের প্রভাব হচ্ছে সে ত্বরণকে কমিয়ে দেয়, সব সময় ত্বরণকে কমিয়ে দিচ্ছে। আর ওজন ধ্রুব নয়, ব্যাখ্যা করে। আমরা জানি ওজন বের করি আমরা W=mg দিয়ে, ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করি। আমরা দেখছিলাম যে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। উপরের দিকে গেলে অভিকর্ষ ত্বরণ কমতে থাকে, পৃথিবী থেকে উপরের দিকে যদি যায় কমতে থাকে, নিচের দিকে যায় কমতে থাকে। তাহলে জি এর মান যেহেতু কম বেশি হইতে থাকে, এই জন্য ওজনও কম বেশি হয়। আর ভরের ক্ষেত্রে বস্তুর মধ্যে যতটুকু পরিমাণ আছে, এটুকুকেই ভর বলে।